কেমন আছেন সবাই? ম্যানেজার কিম হানুয়া চ্যাপ্টার 35 এ আপনাদের সবাইকে স্বাগতম। চ্যাপ্টারটি শুরু হয় ম্যানেজার কিমকে দেখিয়ে। ম্যানেজার কিম বলছে যে, "তুমি এখানে কি করছো?" এবং সেই মেয়েটি বলে যে, "হে, তুমি এখন নিচে নেমে আসো। আমার মনে হয় আমাদের কিছু কথা বলা উচিত। তাই না 73?" তখন পাশের লোকগুলো বলতে থাকে, "73? সে কোথায়? আমি না তোমাকে বলেছিলাম যে ওই ছেলেকে দেখার সাথে সাথে আমাদেরকে রিপোর্ট।" আর এটা বলার সাথে সাথেই সেই লোক দুজনকে গুলি করে দেয় ম্যানেজার কিম। মেয়েটি তখন চুপ করে তাকিয়ে থাকে এবং ম্যানেজার কিম বলে যে, তোমার মনে হয় তোমার কোনো কিছু বলা উচিত, কারণ কি তুমি দেখতে পারছো আমার এখন ভালো লাগছে না। ম্যানেজার কিম কাঁদতে কাঁদতে সব বলা শুরু করে। পাশের থেকে তখন সিকিউরিটি একটি লোক বলে যে, কি বলবে? তুমি কি শুনতে চাচ্ছ? হ্যাঁ, এই মেয়েটা একটা পুতুলের মতো। তুমি কি এরকম কোনো সময় শুনে নেই যারা অ্যাক্টিং করে থাকে? এই মেয়েটা তোমার কাছে এসেছিল কারণ কি এই মেয়ে তোমার দরকার ছিল। হ্যাঁ, তুমি বলতে পারো যে এরপরে অন্য কারোরও দরকার পড়তে পারে। ইয়ুন গ্রে ওয়ান এই মেয়েটাকে ব্যবহার করেছিল শুরু থেকেই তোমার পিছনে। আর এর মাধ্যমেই তুমি এসব জানতে পারোনি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। এগুলো কিন্তু ব্যবহার করা হয় একটি ইঁদুরকে আটকানোর জন্য। তুমি বুঝতে পারছো কিছুটা? ম্যানেজার কি মনে মনে বলতে থাকে, হ্যাঁ, এগুলো সিম্পল। কারণ কি আমি ইয়ুন গ্রে ওয়ানের জন্য একজন পারফেক্ট ম্যান ছিলাম। তাই সে চাচ্ছিল আমি যেন সেই কান্ট্রিতে থাকি। কিন্তু যেহেতু আমি একটা স্পেশাল অপারেশন ফোর্সের মধ্যে ছিলাম, যা অফিসিয়ালি ছিল না, তাই সে চাচ্ছিল যেন আমি এই রাস্তা থেকে সরে যাই। আর এজন্যই এই মেয়েকে সে ব্যবহার করে তার কাজ বের করার জন্য। এগুলো ট্রেন্ড অ্যাক্টর, আর এগুলো 6 মাসের মতো কমপ্লিটলি তাদের যে রোলটা ছিল সেটা পূরণ করেছে। তখন সে লোকটা বলে, ইউজিন রিম, তুমি কি শিওর এটাই 73? সে মেয়েটি বলে, জি স্যার, এটা সেই। তখন সে লোকটি একটি পিস্তল বের করে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তাহলে যেহেতু তুমি এই ছেলেকে চিনে ফেলেছো, এখন আর তোমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। তুমি কি এখন মরতে পারবে? তখন ইউজিন রিম বলে যে, হ্যাঁ স্যার। ম্যানেজার কিম একটু অবাক হয়ে যায়। সে লোকটি যখনই গুলি চালায়, ঠিক একবারে শেষ সময় ম্যানেজার কিম সেই মেয়েকে বাঁচিয়ে ফেলে। মেয়েটি তখন অবাক হয়ে ম্যানেজার কিমের দিকে তাকিয়ে থাকে। ম্যানেজার কিম মনে মনে বলতে থাকে, আমি জানি না তখন আমার কি হয়েছিল, কিন্তু আমি কিভাবে এই মেয়েকে বাঁচালাম সে সম্পর্কে আমি কোনো কিছু জানি না। হতে পারে ও একটা পাপেট, কিন্তু আমি সত্যিই ওর ভালোবাসায় পড়েছিলাম। লোকটি একটু অবাক হয়ে থাকে এবং বলতে থাকে যে, তুমি এখানে কি করছো? সে লোকটি আরো বলে যে, আমি তোমাকে সবকিছু বলে ফেলেছি একবারে সরাসরি। তোমার কি মনে হয় এই মেয়ের প্রতি কোনো দয়া দেখানোর দরকার আছে? তুমি যদি ওকে না মারতে পারো তাহলে কি আমি? তখন ম্যানেজার কিম বলে, আমরা কি বেঁচে থাকতে পারবো? এখানে যদি আমি সবাইকে মেরে ফেলি, তাহলে কি আমরা কোনো জায়গায় বেঁচে থাকতে পারবো শান্তিভাবে? আমার তো শুধু তোমাদের সবাইকেই মারা লাগবে, তাই না? লোকটি একটু রাগান্বিত হয়ে বলে যে, তুমি আমাদের মারবে? হ্যাঁ, ঠিক আছে, তোমার অনেক সাহস আছে। এরপরে হানসোর দৃশ্য দেখানো হয়, যেখানে হানসো একটি লো কিকের মাধ্যমে সেই লোককে একটি আঘাত করার চেষ্টা করে, কিন্তু অপরদিকে সেই লোকটিও একটি লো কিক দেয়। হানসো একটু অবাক হয়ে থাকে। হানসো আরো কয়েকবার আঘাত করার চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবার সেই লোকটি বেঁচে যায়। সে লোকটি বলা শুরু করে যে, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে টিভিতে দেখেছিলাম। তুমি টাইকোন্ডোর মধ্যে অনেক ভালো ছিলে, যার জন্য তুমি ন্যাশনালেও গেছিলে। যত যাই হোক, তুমি শুধু টুইস্ট আর ট্রানই করো। আমি বুঝতে পারি না যে এগুলো কিভাবে বেসিক স্কিলের মধ্যে পড়ে। তখন হানসো বলে কি, লোকটি জবাব দেওয়া শুরু করে, তুমি দেখতে পারছো, যেহেতু টাইকোয়ান্ডো একটি মার্শাল আর্ট টেকনিক, তাই এখানে বেসিক অনেক বেশি দরকারি। এটা বলার সাথে সাথে হানসুকে একটি কিক দেয়। হানসো অনেক কষ্ট করে সেই কিক থেকে বেঁচে যায়। সে লোকটা বলে যে, এটাই তো ইমপ্রেসিভ। তখন হানসোর নিচের দৃশ্য দেখানো হয়, যেখানে মাটিগুলো একবারে ভেঙে যায়। সে লোকটা বলা শুরু করে, আমি বুঝতে পারি নাই যে তুমি আমার রাউন্ড হাউস কিক থেকে বেঁচে যাবে। হানসো মনে মনে ভাবতে থাকে, এই লোকটা অনেক ফাস্ট। আমার যত যাই হোক, তাড়াতাড়ি এই লোকের অ্যাটাকের প্রতি রেসপন্স করা লাগবে। এরকম সময় আমি আমার চোখের পলকও ফেলতে পারবো না, তাহলে অনেক দেরি হয়ে যাবে। সে লোকটা বলতে থাকে, সাইড কিক, ফ্রন্ট কিক, ফ্রন্ট স্পিন কিক, এটা বলতে থাকে এবং হানসোকে আঘাত করতে থাকে। হানসো সবগুলো থেকেই বাঁচতে থাকে। হানসো এরকম অনেকক্ষণ পার করার পরে লোকটি আরো একটি অ্যাটাক করে, জাম্পিং ব্যাক কিক। এই অ্যাটাকটা হানসোকে পুরোপুরি ভাবে লেগে যায়। সে ব্লক করার চেষ্টা করে, কিন্তু এর ফলে কোনো লাভ হয় না। হানসো অনেক দূরে যেয়ে পড়ে এবং লোকটা বলতে থাকে, তুমি দেখতে পারছো যে টাইকোন্ডোর মধ্যে অনেক ধরনের স্পিনই আছে, আর তুমি অনেকভাবেই স্পিন করতে পারবে। আমি তোমাকে এসব বলছি কারণ কি তুমি আমাদের দেশকে রিপ্রেজেন্টেটিভ করছো। হানসো তখন বলে যে, হ্যাঁ ঠিক আছে, আমি ভুলে গিয়েছিলাম এইসব বেসিক স্কিল সম্পর্কে। হানসো তখন আবার দাঁড়িয়ে যায়। সে লোকটা বলতে থাকে, আমার মনে হয় আমার তোমাকে আরো কিছুক্ষণ মারার প্রয়োজন আছে,
কারণ কি বাস্তব জীবনে যেসব মারামারি হয় টুইস্টিং কোনো কিছুই না নিজেদের অপোনেন্টকে বোকা বানানো ছাড়া। আমার যেই একবারে ছোট ছেলেটা আছে সেও টাইকন্ডো অনেক বেশি পছন্দ করে। সে একদিন আমাকে জিজ্ঞাসা করে, বাবা টাইকন্ডো তো অনেক বেশি ভালো তাই না? তোমার কি মনে হয় এই তুমি আর এই টিভির মধ্যে যে ছেলেটা আছে দুজনের মধ্যে কে বেশি স্ট্রং? তুমি তাই না পাপা? সে লোকটা একটি হাসি দিয়ে বলে, অবশ্যই আমি বেশি স্ট্রং। তারপরের দৃশ্য দেখানো হয় যেখানে হানসো এবং সেই লোকটা দুজনেই এয়ার কিক দেওয়ার চেষ্টা করে। তখন লোকটি একটু অবাক হয়ে যায় যখন দেখে হানসো তারও উপরে দাঁড়িয়ে আছে। হানসোকে দেখে সে আর কোনো কিছুই করতে পারে না, সে শুধু তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে হানসো কিভাবে এত উপরে উঠে গেল। হানসো বলা শুরু করে যে তুমি কত উপরে জাম্প করতে পারবে, এটাই তো বেসিক। এটা বলার সাথে সাথে সে সেই লোকের কাঁধে একটি পা দিয়ে নিচের দিকে ফেলে দেয় এবং সেও নিচের দিকে যাওয়া শুরু করে। সে তখন টুইস্ট করতে থাকে এবং লোকটিকে বলে যে ধন্যবাদ তোমাকে আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। এটার পরে সে অনেক জোরে একটা কিক সেই লোকের মুখে দিয়ে দেয়। এই এক কিকের ফলে সেই লোকের মুখ থেকে রক্ত বের হওয়া শুরু করে এবং হানসো বলে সেই বেসিক স্কিলগুলো সম্পর্কে জানানোর জন্য যা আমি ভুলে গিয়েছিলাম। আর তোমার ছেলেকে বলে দিও কিভাবে টুইস্টিং আমার কিককে আরো বেশি পাওয়ারফুল বানিয়ে দেয়। পরের বার তখনই হানসো একটি আওয়াজ শুনতে পারে এবং দেখে যে পার্ক জিন চিও সেখানে চিৎকার করছে একটি লোককে তার হাতের মধ্যে উঠিয়ে। সে লোকটি অবাক হয়ে নিচে তাকিয়ে বলে, এটা এই ছেলেটা কিভাবে আমাকে উঠিয়ে ফেললো? তখন পার্ক জিন-চুল বলা শুরু করে, রক অ্যান্ড রোল বেবি। এটি শুরু হয় একটি ভিলেজ থেকে। ভিলেজে সবাই স্ট্রং ছিল, কিন্তু এর মধ্যে সবথেকে বেশি রেকর্ড যার ছিল জিতার সে হচ্ছে সেই সিকিউরিটি গার্ডের লোকটি। সে হাতের সাহায্যে একটি গরুকে উপরে উঠিয়ে নেয়। সে অনেক পাওয়ারফুল ছিল সেই ভিলেজের মধ্যে, যেখানে বাকি সবাই তার লোককে বলতেছিল যে তুমি এই গরুকে নিচে নামিয়ে ফেলো, না হলে তোমার অনেক কষ্ট হবে। সে লোকটা বলে যে না, আমার কোনো কিছুই হবে না। কিন্তু এরকম সময় পার্ক জিনচুল তাকে দুই হাত দিয়ে উপরে উঠে নিয়েছে আর সে ভাবতে থাকে এটাই তার জীবনে প্রথমবার যে তাকে এরকম ভাবে উপরে তুলে ফেলেছে। সে বলতে থাকে আমার ওজন তোমার থেকেও বেশি, তাহলে তুমি আমাকে কিভাবে উঠিয়ে ফেললে আমার মতো পাথরের মানুষকে? পার্ক জিনচুল বলে তুমি পাথর বলেছো তাই না, তাহলে রক অ্যান্ড রোল বেইবে। এটা বলার সাথে সাথে সে লোকটাকে মাটিতে ফেলে দেয়। সে অনেক জোরে একটি আঘাত পায়। তার ওজন অনেক বেশি থাকার পরেও এরকম কিভাবে হলো সে বুঝতে পারেনি। তখন সে নগদে আবার দাঁড়িয়ে যায় এবং বলে যে ঠিক আছে, তাহলে তোমার অনেক শক্তিশালী লোক পছন্দ না? তুমি যেহেতু আমার আজকে একটা ফেভার করেছো তাহলে আমারও তো এটা রিটার্ন করা উচিত তাই না? এই কথাটা শোনার পরে পার্জিনচুল একটু চুপ থাকে, তারপর আবার হেসে দেয়। এরপরে ম্যানেজার কিমের দৃশ্য দেখানো হয় যেখানে সে লোকটি বলছে যে তুমি কি বলছিলে আমাদের সবাইকে মেরে ফেলবে আর এখান থেকে বের হয়ে যাবে? তোমার কাছে কি এগুলো এত বেশি সোজা মনে হয়? হ্যাঁ, তুমি হয়তোবা জানো না যে আমরা কি, তুমি হয়তোবা সিকিউরিটি টিমকে একটা মজা মনে করেছো। যাক, তুমি আমাকে তো যেহেতু মারতে পারবে না, আমি তোমাকে মেরে ফেলি। এটা বলার সাথে সাথে সে লোক ম্যানেজার কিমের বুকের মধ্যে কয়েকটা গুলি করে দেয়। বলতে থাকে যে হ্যাঁ, আমি তাদেরকে বলে দিব যে আমি আমার সবথেকে ভালো চেষ্টা করেছিলাম যেন তো আমি তোমাকে জীবিত ধরতে পারি, কিন্তু তুমি আমার কাছে কোনো চয়েস রাখো নাই তাই আমি তোমাকে মেরে ফেলেছি। কারণ কি আমি যদি তোমাকে না মারতাম তাহলে তুমি চেয়ারম্যানকে মেরে দিতে। এরপরে সেই লোকটি ম্যানেজার কিমের সামনে চলে আসে আর বলে যে শুনো, আমি তোমাকে একটা জিনিস শিখিয়ে দেই। যেহেতু তোমার কোনো আইডেন্টি নাই, তাই তুমি একজন পারফেক্ট হতে আমাদের কাজের জন্য। কিন্তু যেহেতু তুমি আমাদের বিপক্ষে চলে গিয়েছো, তার কাছে আর কোনো রাস্তা ছিল না। তখন সেই মেয়েটির দিকে পিস্তলটি এগিয়ে দিয়ে বলে যে ইয়াং লেডি, হ্যাঁ, তোমার মিশন এখন এখানে শেষ। তাই আমি যেহেতু 73 কে মেরে ফেলেছি তাই তুমি নিজেকে মেরে ফেলো। এটা পার্টির অর্ডার। তুমি তোমার লয়ালিটি পার্টিকে প্রমাণ করো। এটা শোনার সাথে সাথে সেই মেয়েটি তার হাত থেকে পিস্তলটি নিয়ে নেয় এবং নিজের গলার সামনে নিয়ে যায়। সে বলে যে পার্টি যা অর্ডার করে সেটা আমি পূরণ করব। কিন্তু একটা কথা, হ্যাঁ, আমার এটা বলা উচিত না, কিন্তু পার্টি আমাকে অর্ডার করেছিল এই লোকটির সাথে প্রেমে পড়ার জন্য, কিন্তু আমি সত্যিই এই লোককে ভালোবাসতাম। এটা বলার সাথে সাথে সে একটু অপেক্ষা করে, তারপর পিস্তলের ট্রিগারটি চাপ দিয়ে দেয় যার ফলে একটি আওয়াজ হয়, কিন্তু সে অবাক হয়ে যায় দেখে যে ভিতরে কোনো গুলি ছিল না। সেই লোকটি তালি দিতে দিতে বলে যে ভালো কাজ করেছো তুমি। হ্যাঁ, তোমার লয়ালিটি সত্যি অন্য আরেক লেভেলের। যেহেতু তুমি এটা পাস করে ফেলেছো তাহলে আমি বলতে পারি যে তুমি এখনো অনেক কাজের আছো। তুমি যেভাবে কাজ করছো ভালো কাজ করছো। ইয়ংগ্রের জন্য তুমি অনেক ভালো হবে। চলো এখান থেকে চলে যাই।
তারপরে আবার পার্ক জিনচুল আর সেই সিকিউরিটি টিমের লোককে দেখানো হয়। সিকিউরিটি লোকটি পার্ক জিনচুলকে একটি ঘুষি দেয়, ঘুষি দিয়ে বলে যে তোমার পাথর পছন্দ তাই না, যাক তাহলে এই নাও। এটা বলার সাথে সাথেই পার্ক জিনচুলও সে লোককে একটি ঘুষি দিয়ে দেয় এবং একটা একটা করে এরকম চলতে থাকে। কিছুক্ষণ পরে এই জায়গায় হানসো চলে আসে এবং কোনো কিছু বলে না। সে দেখতে থাকে যে পার্ক জিনচুল আর সে লোকটি একে অপরকে ঘুষি দিচ্ছে। পার্ক জিনচুলও চিৎকার করতে থাকে এবং সে লোকটিও রাগান্বিত হয়ে চিৎকার করতে থাকে। হানসো তখন পাশ থেকে চলে যায়। সে উপরে যাওয়ার পরে রুম নাম্বার ৩০২ দেখে এবং বলে যে ৩০২ সামনে থেকে তাকিয়ে দেখে যে একটি সিকিউরিটি টিমের লোক বের হচ্ছে একটি মেয়ের সাথে। সে লোকটি তাকে দেখার পরে হানসো শুধু একটা কথাই বলে ৩০২ তাহলে কি এটা একটা জাল ছিল। এটা শোনার সাথে সাথে সিকিউরিটি টিমের লোকটা তাকে গুলি করা শুরু করে। সে পাশ কাটিয়ে বেঁচে যায়। সেই লোকটা বলে যে তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমিও সাউথ থেকে, তাহলে কি তারা তোমাকেও পাঠিয়েছে? তখন হানসো বলে যে এখানে কি আরেকটি ছেলে আসার কথা ছিল না? তোমরা এখানে শুধু ২ জনই এসেছো কেন? তখন ওই লোকটি বলে 73 ইয়ংগ্রেও কি তোমাকেও পাঠিয়েছে? হানসো বলে 73 ও আচ্ছা, তাহলে কি এটা কি তার নাম ছিল? ওর সাথে কি হয়েছিল? তখন সে লোকটি বলে যে ওকে আমি মেরে ফেলেছি। আমি ওর বুকে কয়েকটি গুলি একসাথে করেছি আর তুমি চিন্তা করো না আমি তোমাকে এত তাড়াতাড়ি মারবো না। তখন হানসো চিন্তা করতে থাকে এটা সত্যিই অবাক, কারণ কি এরকম হবার কোনো কথা ছিল না। তখন কিছু বুলেট প্রুফ জ্যাকেট দেখানো হয় যেগুলো হানসো পার্ক জিনচুল এবং ম্যানেজার কিমকে দিয়ে দেয়। সে চাচ্ছিল যাতে তাদের কোনো ক্ষতি না হোক। সেখানে পার্ক জিনচুল বলে যে না আমি এগুলো নিব না। এর ফলে হয়তোবা আমি মরবো না, কিন্তু আঘাত যদি বেশি জোরে হয় তাহলে আমি আমার জ্ঞানও হারাতে পারে যদি আমার ভাগ্য ভালো না থাকে। হানসো বলে যে যাক তোমার যেহেতু লাগবো না আমি আর কোনো কিছু করার নাই। আমি এগুলো নিয়ে এসেছিলাম শুধু তোমাদের কথা চিন্তা করে। এটা আমাকে ফেরত দিয়ে দাও। তখন ম্যানেজার কিম বলে আচ্ছা ঠিক আছে, আমি যদি এটা পড়ি হয়তো তুমি খুশি হবে তাই না। এরপরে সেই সিকিউরিটি টিমের পিছনে দেখানো হয় যেখানে ম্যানেজার কিম দাঁড়িয়ে থাকে। সেই লোকটা নগদে বুঝতে পারে যখনই সে পিছনে ঘোরার চেষ্টা করে ম্যানেজার কিম তার হাত থেকে পিস্তলটি ধরে ফেলে। সেই পিস্তলটি নেওয়ার চেষ্টা করে কিন্তু ট্রিগারের মধ্যে সেই সিকিউরিটি টিমের লোকটির আঙ্গুল ছিল। সেই পিস্তলটি ম্যানেজার কিমের মাথার পাশে নিয়ে চালানোর চেষ্টা করে, তখনই ম্যানেজার কিম সেই মাথাটা ঘুরিয়ে দেয় যার ফলে কয়েকটা গুলি উপরে চলে যায়। ম্যানেজার কিম বলে তুমি কি মনে করেছো আমি এখানে মরতে এসেছি? এটা বলার সাথে সাথেই সেই লোকটি একটি লাথি দিয়ে দূরে সরিয়ে দেয়। ম্যানেজার কিম বলতে থাকে আমি এখানে জীবিত থাকার জন্য এসেছি, ঠিক আছে। তখন আবার অতীতের দৃশ্য দেখানো হয় যেখানে জিনচু বলছে যে তোমরা মরো না। হ্যাঁ, আমার কাছে অনেক কারণ আছে যার ফলে আমি জীবিত থাকতে পারি। আর এরকম সবারই একটা করে করা উচিত, যেরকম আমার হলো আমি আমার দেশের জন্য বেঁচে থাকতে চাই। তাই আমি আশা করি তোমরা দুইজনে যেন জীবিত ফেরত আসো। আমি জানি তোমরা সবাই ভালোভাবেই ফেরত আসবে, কিন্তু এরকম একটা কারণ রাখো যার ফলে তুমি নিজেকে জীবিত রাখতে চাও। এরপরে ম্যানেজার কি হাসতে হাসতে সেই সিকিউরিটি টিমের লোকটি কাছে যেতে থাকে এবং মনে মনে বলে যে হ্যাঁ এ কথাটা সত্যি, যে কোনো একটা কারণের দরকার আছে। আমার যখন টিমমেটরা মরে গেছিল আমার সত্যি অনেক খারাপ লেগেছিল। আমি প্ল্যান করি নাই যে কিভাবে আমি সেই কারণগুলোকে বানাতে পারবো, কিন্তু হ্যাঁ এখন আমার কাছে একটা কারণ আছে। আর প্রত্যেক মানুষেরই একটা রোমান্টিক কারণ থাকার দরকার যার ফলে সে জীবিত থাকবে। তখন ম্যানেজার কিম সেই সিকিউরিটি টিমের লোকের একবারে পাশে এসে বলে শুনো, সেই মেয়ের দিকে আঙ্গুল দিবে না, সে আমার, আমি ওকে প্রোটেক্ট করব সবার থেকে যত যাই হোক। এর পরবর্তীতে দেখানো হয় ম্যানেজার কিম থেকে এসব কথা শোনার পর সেই লোকটি হাসা শুরু করে। ম্যানেজার কিম অবাক হয়ে থাকে। সেই লোক হাসতে হাসতে বলে তুমি কি এটাকে কোনো ছবির শুটিং মনে করেছো? হ্যাঁ, তুমি বুঝতে পারো না এই মেয়েটা একটা অ্যাক্টর, সে কোনো মানুষ না, ঠিক আছে। এদেরকে পুতুল বলা হয়। এদেরকে ট্রেনিং এর জন্য করা হয় যেন আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, এই মেয়েটা তোমাকে কোনোদিনও ভালোবাসবে না, তাই তোমার এসব চিন্তা বন্ধ করো। আর তুমি হয়তো এতক্ষণে বুঝতে পেরেছো যে এগুলো সব জাল ছিল। তোমার কি মনে হয় না যে এখানে আমরা এত কম মানুষ কেন, আরো তো হবার কথা। হ্যাঁ, তারা সবাই আসছে। এটা বলার সাথে সাথে সে লোকটি হাত দিয়ে ম্যানেজার কিমকে ধরে দূরে সরিয়ে দেয় এবং বলে যে হ্যাঁ আমরা এখানে এসেছিলাম তোমাদেরকে ধরার জন্য, কি তোমরা চেয়ারম্যানকে মারার জন্য এসেছো? তোমার কি মনে হয় যে আমরা কোনো ব্যাকআপ ছাড়াই এখানে আসবো? এখন তুমি বুঝতে পারবে কিভাবে এগুলো শেষ। তোমার নিজেদের বাঁচানোর কথা সবার আগে চিন্তা করা উচিত, কারণ বাইরের দৃশ্য দেখানো হয় যেখানে সিকিউরিটি গার্ডরা বলছে যে আশেপাশে সবাইকে দূরে সরিয়ে দাও, আমরা এই এরিয়া গুলো ক্লিয়ার করে ফেলবো, আমরা ভিতরে ঢুকবো, ঠিক আছে। এই হোটেলের মধ্যে যেন আর কেউ না থাকে। তখন পার্ক জিনচুলের আবার দৃশ্য দেখানো হয় যেখানে সেই সিকিউরিটি লোকটি পার্ক জিনচুলকে একটি জোরে ঘুষি দেয় এবং সে অনেক দূরে সরে যায়। তারপর সেই সিকিউরিটি লোকটি বলে যে তোমার অনেক বড় মুখ, হ্যাঁ তোমার মধ্যে মোটামুটি শক্তি আছে, কিন্তু তুমি এখন হারবা আমার কাছে। এটা বলার পরে পার্ক জিনচুলের মাথাটা তার এক হাত দিয়ে ধরে
পার্ক জিন-চুকে একদিক থেকে অন্যদিকে মারতে থাকে আর বলতে থাকে, "তুমি অনেক বলতাছিলা, তাই না? এখন বলো আমি আবার শুনতে চাই। তুমি অনেক কিছু বলার চেষ্টা করেছো। এগুলো শুধু শক্তিশালী মানুষরাই বলতে পারবে। তোমার মতো দুর্বল মানুষরা বলতে পারবে না। এখন বলো।" এটা বলতে থাকে আর পার্ক জিন-চুকে মারতে থাকে। এরপরে পার্ক জিন-চুকে মারার পরে বলে যে, "তুমি কি কখনো শুনো নাই যে তোমার চুলগুলো একটু অন্যরকম দেখতে? তোমার চুল এত লম্বা কেন?" পার্ক জিন-চু তখন সেই লোকের কোনো কথা বুঝতে পারে না। আস্তে, আস্তে তার চোখ বন্ধ হওয়া শুরু করে। সে বলতে থাকে, "হয়তোবা এই ফাইটটা আমি এখন হেরে যাবো।" তখন তার মাইন্ডের দৃশ্য দেখানো হয়, যেখানে সে ভাবছে যে তার সামনে আরো কিছু লোক দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে সে অনেক খুশি হয়ে যায়। সেখান থেকে সামনে একজন লোক বলছে, "জিনচু, তোমার সাথেও কিছু জরুরি কথা ছিল। এখন রক স্পিড ডেঞ্জারের মধ্যে আছে, ঠিক আছে? তোমার এগুলো ঠিক করা লাগবে। আমাদের যেই সাইনটা ছিল সেটা এখন ডেঞ্জারের মধ্যে আছে। আর তুমি এটা ভুলে যেও না যে সেই লোকটা তোমার বড় চুল নিয়ে মজা করে।" তখন সেই লোকটা বলে, "এখন সব তোমার উপরেই নির্ভর করে।" সেই সিকিউরিটি গার্ডটা নিচে একটি গিটার বাজানোর স্টিক দেখতে পারে আর বলে যে, "এটা কি? আর এটার মধ্যে কেমন মানুষের মাথা আর্ট করা আছে?" তখন পার্ক জিন-চুল বলা শুরু করে যে, "তুমি এটাকে তোমার হাত থেকে দূরে সরাও। তোমার হাত অনেক ময়লা।" এটা বলার সাথে সাথে সে উঠে দাঁড়ায় এবং তার চুলগুলোকে বেঁধে বলে, "ঠিক আছে, আমি এখন সিরিয়াস ভাবে তোমার সাথে লড়বো।" এটা বলার সাথে সাথে পার্জিনচুল একটি ঘুষি মেরে দেয়। সেই লোকটা রিঅ্যাক্টও করতে পারে না। পার্জিনচুল খুব স্পিডের সাথে সেই লোককে মারা শুরু করে এবং একটার পর একটা মারতে থাকে। সেই সিকিউরিটি গার্ডের লোকটা বলে যে কিভাবে সে এত বেশি শক্তিশালী হয়ে গেল এই কিছুক্ষণের মধ্যে। সে আবার মারার চেষ্টা করে কিন্তু পার্জিনচুল তার হাতের মধ্যে ঘুষি মেরে এর ফলে সে আর মারতে পারে না। সে এরকম ভাবে মার খাবার পর বুঝতে পারে যে না, এখন সে এখানে জিততে পারবে না এই বাচ্চার বিপক্ষে। সে জীবনে প্রথমবার নিজেকে বাঁচানোর জন্য তার হাত উপরে উঠিয়ে নেয়। সে সবসময় সবথেকে বেশি শক্তিশালী ছিল। তার কাছে এটাই মনে হতো। কিন্তু জীবনে প্রথমবার সে তার হাত উপরে করে নিজেকে বাঁচানোর জন্য। তখন পার্জিনচুল অনেক জোরে তার মুখে একটি ঘুষি দিয়ে দেয়। এই একটি ঘুষির সাথে সেই লোকটি হেরে যায় এবং নিচে পড়ে যায়। পার্জিনচুল তখন জোরে জোরে চিৎকার করতে থাকে তার বিজয়ের জন্য। বলতে থাকে, "তুমি কি এটা পছন্দ করেছো? ওহু!" তখন পিছনে তাকিয়ে দেখতে পারে যে বাইরে অনেক সিকিউরিটি গার্ডের লোক দাঁড়িয়ে আছে এবং পার্জিন চুলের আওয়াজ আস্তে আস্তে কমা শুরু করে। সে বুঝতে পারে যে না, এখন সে বিপদের মধ্যে আছে। তারপর আবার উপরে ম্যানেজার কিমের সামনের দৃশ্য দেখানো হয়, যেখানে সিকিউরিটি গার্ডটি বলছে, "হয়তোবা তারা এখানে এসে পড়েছে। এখন তুমি কি করবে? এখানে এখন সব শেষ হয়ে যাবে। তুমি শুধু দাঁড়িয়ে থাকতে পারবে। তুমি বলেছিলে না যে তুমি এই মেয়েকে বাঁচাবে? এসব কথা এখন বন্ধ করো। এখন তুমি নিজেই চিন্তা করো তুমি নিজে কিভাবে বাঁচবে।" ম্যানেজার কিম এবং হানসু তখন শুধু দাঁড়িয়ে থাকে আর সে লোকের কথা শুনতে থাকে। তারপর পার্চিনচুর উপরে দৌড় দিয়ে এসে বলে যে, "হেই, তোমরা দুজন কি করেছো?" যেখানে ম্যানেজার কিম একটু অবাক হয়ে তাকিয়ে থাকে। সিকিউরিটি টিমের লোকটাও কোনো কিছু বুঝতে পারে না আর হানসো পিছন দিক দিয়ে শুধু তাকিয়ে থাকে। পার্জিনচুল বলতে থাকে যে, "তুমি কি করেছো যে সেই গ্যাংস্টারের লোকগুলো এসে পড়েছে সেই রেস্টুরেন্ট থেকে?" তখন বাইরের দৃশ্য দেখানো হয়, যেখানে সিকিউরিটি টিমের লোক আর সেই গ্যাংস্টারদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। পার্জিনচুল বলা শুরু করে, "সেই লোকগুলো তো আমাদেরকে ধরতে এসেছে, তাই না?" বাইরের দৃশ্য দেখানো হয়, যেখানে গ্যাংস্টার বলছে যে হ্যাঁ, এটাই সেই জায়গা। হ্যাঁ, এটাই সেই জায়গা। সেই গ্যাংস্টার গুলো বলে যে যত যাই হোক সবাইকে এখন এখানে শেষ করা লাগবে। তাহলে চলো। তারা আমাদেরকে বলেছে যে তারা আমাদের জন্য এখানে অপেক্ষা করছে। বলেছে তাদের লোকও রেডি আছে। তখন হানসোর দৃশ্য দেখানো হয়। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। হানসো বলা শুরু করে যে তোমাদের আমাকে ধন্যবাদ বলা উচিত। কারণ কি আমি ভাবছিলাম হয়তোবা কোনো সমস্যা হতে পারে। তাই আমি সেই লোকদেরকে এখানে ডেকে নিয়েছি। তাদেরকে আমি বলেছি, "তোমরা যদি আমাকে মারতে চাও তাহলে এই ঠিকানায় চলে আসো। আমি আমার লোক সহকারে অপেক্ষা করব।" হ্যাঁ, আর আমি এখানে একা ছিলাম না। তখন হানসো আর ম্যানেজার কিম সে লোককে মারার জন্য রেডি হয়ে যায়। আর হানসো বলা শুরু করে, "তুমি কি এটা করতে পারবা 73?" ম্যানেজার কিম বলতে থাকে যে, "তুমি আমার নাম কিভাবে জানলে?" আর বলে যে হ্যাঁ। কিম মানওয়া চ্যাপ্টার 38 এ দেখানো হয় হানসো একটি কিক দিয়ে দেয় সেই সিকিউরিটি টিমের লোকটি তখন সেই কিকটাকে ব্লক করে দেয়। অপর দিক থেকে ম্যানেজার কিমও তার দিকে আঘাত করা শুরু করে এবং সেই লোকটা তখন সেই আঘাতগুলোকে ব্লক করতে পারে না। সে অনেক দূরে যেয়ে পড়ে। সে যখনই ওঠার চেষ্টা করে তখনই পার্ক জিন-চুল তাকে একটি জোরে লাথি মারার চেষ্টা করে, কিন্তু একবারের শেষের সময় সে সেখান থেকে বেঁচে যায় এবং পার্ক জিন-চুলকে ধরে অনেক দূরে মেরে দেয়।
পার্জিনচিওলো তখন এটা বুঝতে পারে না। হানসো বলতে থাকে যে হ্যাঁ, এই সিকিউরিটি টিমের লোকটা সত্যিই একটু অন্যরকম। কারণ কি সে এখনো আমাদের ৩ জনকে একাই সামলাতে পারছে। সেই সিকিউরিটি টিমের লোকটা বলে, "তোমাদের ৩ জনের টিম ওয়ার্ক অনেক ভালো। তোমরা ৩ জন কি ভাই?" ম্যানেজার কিম আর হানসো একে অপরের দিকে তাকিয়ে থাকে এবং হানসো বলে যে, "ও কি বলছে? আমরা ভাই নাকি? মনে হয় ওর মাথায় সমস্যা হইছে। আচ্ছা, আমি একটা লাথি দিয়ে ওর মাথাটাকে ঠিক করা লাগবে।" তখন সিকিউরিটি টিমের লোকটা রাগান্বিত হয়ে তাদের সামনে চলে আসে এবং একসাথে দুজনের উপরে হামলা করা শুরু করে। সে লোকটা রাগান্বিত হয়ে বলতে থাকে, "আমার মনে হয় তোমাদেরকে তোমাদের নানির কবরের সামনে পাঠানো উচিত। কারণ কি তোমরা মুখ বন্ধ করছো না। অনেক শুনেছি তোমাদের কথা, আর শুনবো না।" এটা বলার সাথে সাথে তাদের দুজনকে একসাথে আঘাত করতে থাকে। হানসো বলে যে দুইজনের বিপক্ষে একা হলেও সে ভালো মতোই সামলাতে পারছে। ম্যানেজার কিম বলে যে ১ সেকেন্ডের জন্য কিন্তু তুমি রেস্ট নিও না। ঠিক সিকিউরিটি টিমের লোকটা বলে যে ইয়াং লেডি তাড়াতাড়ি সেই পিস্তলটা নিয়ে নাও। তখন দেখানো হয় মেয়ের সামনে পিস্তল পড়ে আছে এবং দুইজনই কিছুটা দূরে আছে। মেয়েটি তাড়াতাড়ি পিস্তলটি নিয়ে নেয়। হানসো এবং ম্যানেজার কিম দোনোজনই তখন শক হয়ে যায়। মেয়েটি পিস্তল নেওয়ার সাথে সাথে সিকিউরিটি টিমের লোকটা বলে এখন তুমি গুলি করে দাও। মেয়েটি নগদে গুলি করে দেয়। বাইরের লোকগুলো মারামারিকে পাশে রেখে সর্বপ্রথম ভিতরের দিকে তাকায় পিস্তলের আওয়াজ শুনে। তখন দেখানো হয় মেয়ে একসাথে কয়েকটি গুলি করে দেয়। হানসো এবং ম্যানেজার কিম দুইজনই নিজের জায়গায় পুরোপুরিভাবে দাঁড়িয়ে থাকে অবাক হয়ে যে কি হলো। সিকিউরিটি টিমের লোকটা কোনো কিছু বুঝতে পারে না। মেয়েটি সিকিউরিটি টিমের লোকের গলার মধ্যে গুলি করে দেয়। সেই লোকটা জিজ্ঞাসা করতে থাকে তুমি এরকম কেন করলে? এটা কি তখন থেকে? তাহলে কি তুমি জানতে? আবার অতীতের দৃশ্য দেখানো হয় যেখানে সিকিউরিটি টিমের লোকটা যখন ম্যানেজার কিমকে গুলি করছিল তখন মেয়েটা পাশেই ছিল। মেয়েটা দেখার সাথে সাথে বুঝে যায় যে না, এ এখনো মরেনি। কিন্তু সে হাতের মধ্যে কি কাউন্ট করছিল? যেখানে লাস্ট ফিঙ্গারের মধ্যে তার আঙ্গুল আটকে যায়, সে তার জ্ঞান হারিয়ে ফেলেছে। কিন্তু এর মানে কি? ও কি মরে গেছে? তখন সে তার পালস চেক করে বুঝে যায় যে না, সে মরে নাই। তখন সিকিউরিটি টিমের লোকটা বলে, ইয়াং লেডি শুনো, আমি যেহেতু 73 কে মেরে ফেলেছি, এখন তোমার দায়িত্ব নিজেকে মেরে ফেলার, নাকি আমি এটা করে দিই। তুমি তোমার লয়ালিটি তোমার পার্টিকে প্রমাণ করো। তখন মেয়েটা ১ সেকেন্ডের জন্য একটু চুপ থাকে। তারপর একটি হাসি দিয়ে পিস্তলটা তার থেকে নিয়ে নেয়। সিকিউরিটি টিমের লোকটা এতক্ষণে সবকিছু বুঝে যায় এবং বলে যে তুমি এসব কেন করলে? আর তুমি কি তখন জানতে যে পিস্তলটা ফাঁকা ছিল? তুমি এরকম অ্যাক্টিং কেন করছিলে? তখন মেয়েটা বলে, আমি তোমাকে বলেছি, হ্যাঁ, আমি এই মানুষটাকে সত্যিই ভালোবাসি। পার্টি আমাকে তার সাথে ভালোবাসার অ্যাক্টিং করতে বললেও আমি সত্যিই এই মানুষটাকে ভালোবাসি। তখন একটি প্যানেলের মধ্যে তাদের ৪ জনকে দেখানো হয় এবং বাইরে কিছু আওয়াজ শুনে তারা বুঝতে পারে যে না, বাইরে চাইনিজ পুলিশ অফিসাররা এসে পড়েছে। তারা সেখানে সকল গ্যাংস্টারদের ধরে ফেলেছে এবং বলছে যে তোমরা ভিতরে চলে যাও, কেউ ভিতর থেকে নাড়াচাড়া করবে না। তখন মেয়েটি একটি হাসি দিয়ে বলে, তোমরা যদি আমাকে তোমার সাথে নিয়ে যাও তাহলে তোমরাও অ্যারেস্ট হয়ে যাবে। হ্যাঁ, এই সময়টা আমার জন্য অনেক ভালো ছিল, কিন্তু তোমরা এখন এখান থেকে চলে যাও। আমাকে ক্ষমা করে দিও তোমার সাথে আমি যা করেছি। ম্যানেজার কিম বলে যে না, আমি এখান থেকে যেতে পারবো না তোমাকে ছাড়া। হানসো এবং পার্জিনচুল একে অপরের দিকে তাকায়। হানসো তখন ম্যানেজার কিমের গলায় প্রেসার দিয়ে তাকে বেহুশ করে দেয় এবং বলে, আমি জানি না তোমাদের মাঝখানে কি চলছে, কিন্তু আমার এই ছেলেটাকে নিয়ে যাওয়া লাগবে। তখন মেয়েটা বলে, আচ্ছা ঠিক আছে, এই ছেলে ভালোভাবেই একটু খেয়াল রেখো। এটা বলার সাথে একটি হাসি দিয়ে দেয়। হানসো ম্যানেজার কিমকে নিয়ে বাইরে চলে আসে এবং সে যেতে থাকে আর বলতে থাকে, হয়তো তুমি আমাকে ঘৃণা করবা এসব করার জন্য, কিন্তু আমি এখন তাই করেছি যে আমার কাছে ভালো লেগেছে। হয়তোবা আমার জায়গায় থাকলে তুমি এরকমটাই করতে। আমি দুঃখিত। তখন দেখানো হয় হানসো অনেক দূরে চলে গেছে, কিন্তু পার্জিনচুল এর অপর দিকে সেই মেয়েটাকে নিয়ে আসে। হানসো এটা দেখে বলে যে তুমি কেন এই মেয়েকে বেহুশ করে নিয়ে এসেছো? পার্জিনচুল বলে এটা একটা রোমান্টিক রিজন ছিল। আচ্ছা থাক, এসব কোনো কিছু বলার দরকার নাই। পার্জিনচুল জিজ্ঞাসা করে, তুমি এই ছেলেকে কেন নিয়ে এসেছো? এটা দেখতে কোরিয়ার মতো এজন্য? হানসো বলে, এরকম বলতে পারো। আমার একটা ভালো জায়গা জানা আছে যেখানে আমরা সহজেই পার হতে পারবো। পার্জিনচুল বলে, পার হতে পারবো এটার মানে কি? পুরা চায়নার মধ্যে সেরকম শুধু একটা জায়গায় আছে যেখানে আমরা যেকোনো জিনিস পারাপার করতে পারবো। সেটা হতে পারে টাকা কিংবা মানুষ। তুমি যা চাবা সেই অনুযায়ী তোমাকে দাম বলা হবে। আর আমি শুনেছি সেই জায়গাকে একটা কোরিয়ান মানুষ লিড করে। হানসো এবং পার্জিনচুল দুইজনই সেই সিঁড়ি দিয়ে নিচে নামা শুরু করে। পার্জিনচুল বলে, তুমি কি শিওর যে এটাই সেই রাস্তা? হানসো বলে যে না, এটা আমি সত্যিও জানি না, কিন্তু আমার না কোনো কিছুর থেকে একটু খারাপ লাগছে। তখন পার্জিনচুলের পিছনে দেখানো হয় যেখানে ম্যানেজার কিম এবং সেই মেয়েটা হাতে হাত দিয়ে হাঁটছে। পার্জিনচুল বলে যে না, আমারও এইসব খারাপ লাগছে। তখন হানসোর সামনে থেকে
আরেকটি মেয়ে কাঁদতে কাঁদতে উপরে যেতে থাকে। হানসো সেই মেয়েকে দেখে বলে, হয়তোবা আমরা সঠিক জায়গাতেই এসেছি। এই জায়গাতে সবথেকে বেশি লন্ড্রিং করা হয় চায়নার মধ্যে, ঠিক আছে? আর এখানে যে মালিক তার নাম হচ্ছে পেইয়ং চ, এবং দেখানো হয় একটি বয়স্ক লোক, তার পাশে দুটি মেয়ে শুয়ে আছে। সে লোকটা বলছে, আমার মনে হয় এখানে কোনো গেস্ট এসেছে। তার নাম হচ্ছে পেইয়ং চো, তার বয়স হচ্ছে 72।